Hello students, I'm Satta sir. Today I'm going to teach you English grammar, that is completing sentence. That's my pick. It's part 11. দেখো 7 নম্বরে থাকে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা স্ট্রাকচারটা নিয়ে নিলাম। রুলটা 31। গত ক্লাসে আমরা 30 রুল পর্যন্ত করিয়েছিলাম। দেখো সো মাচ সো মেনি। সো মাচ কোথায় বসে, সো মেনিটা কোথায় বসে? একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেমন পানি, তেল, এগুলো কিন্তু গোনা যায় না, সেখানে মাছ বসে। আর যেগুলো গোনা যায়, মেনি বসে সেখানে। আমরা এক্সাম্পলগুলো নিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। এখন দেখো এখানে সো মাচ সো মেনি। আর স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে থাকবে সো মেনি, মাছ অথবা সো মেনি, তারপরে একটা এক্সটেনশন, তারপরে একটা দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট ক্যান অথবা ক্যান নট, তারপরে এক্সটেনশন। তোমরা স্ট্রাকচার নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো এক্সাম্পল দেখলে আর একটু সুবিধা হয় তোমাদের। 1 নম্বর এক্সাম্পলে কি বললো দেখো, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট। তোমার অনেক বুদ্ধি আছে। বুদ্ধিকে তো গোনা যায় না, এই কারণে সো মাচ বসলো। কিন্তু দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট ভার্ব, তারপরে সো মাচ, তারপরে একটা এক্সটেনশন ইন্টেলিজেন্ট। উত্তরটা দেখো কি আসলো, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট দ্যাট, এই যে এখানে দ্যাট বলছিলাম, দ্যাট ইউ ক্যান গেট এ গুড জব। অর্থাৎ সেন্টেন্সের আলোকে পরবর্তী একটা সেন্টেন্স নিয়ে মিল করে দিতে হবে। তোমার অনেক বুদ্ধি আছে, যাতে করে তুমি একটা ভালো চাকরি পেতে পারো। তাইলে এটার সাথে দেখো যে সাবজেক্ট প্লাস একটা ক্যান অথবা ক্যান নট, একটা সাবজেক্ট ক্যান, তারপরে এক্সটেনশন একটা ভার্ব, তারপরে ভার্বের সাথে অবজেক্ট। এই ছিল 1 নম্বর এক্সাম্পলটা। এখন দেখো 2 নম্বর এক্সাম্পলটা আমরা নিয়ে নিই। দেয়ার ইজ সো মেনি প্রবলেমস। দেখো সমস্যা কিন্তু আমরা গুনতে পারি। এই এক ধরনের সমস্যা, আর এক ধরনের সমস্যা, এটা কিন্তু আমরা প্রবলেমসগুলো কিন্তু কাউন্টেবল নাউন, এই কারণে এখানে সো মেনি বসছে। খেয়াল করো, সো মেনি বসছে সো মাসের জায়গায়। এবার দেখো উত্তরটা কি বললো, দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট, এই যে আমাদের স্ট্রাকচারে দ্যাট ছিল, তারপরে সাবজেক্ট, তারপরে একটা ক্যান নট সলভ দেম, এক্সটেনশন বৃদ্ধিটা। তাহলে দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট আই ক্যান নট সলভ দেম। এত সমস্যা যে আমি এগুলো সমাধান করতে পারি না। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই। আকাশে অনেক তারা আছে। উত্তরটা দেখো, দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই। এখানে একটা দ্যাট হবে, এখানে দ্যাটটা আমরা ভুলে গেছি লিখতে। একটা দ্যাট উই ক্যান নট কাউন্ট দেম। দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই দ্যাট উই ক্যান নট কাউন্ট দেম। আকাশে এত তারা আছে যে আমরা সেগুলো গুণে সারতে পারি না। তাহলে দেখলে এটা কিন্তু সহজ একটা স্ট্রাকচার, সো মেনি সো মাচ, এরপরে একটা দ্যাট থাকবে, তারপরে আর একটা নতুন সেন্টেন্স থাকবে, ক্যান বসতে পারে, ক্যান নট বসতে পারে, অ্যাকর্ডিং টু সেন্টেন্সে কি বললো অর্থটা মিলানোর জন্য ক্যান আসতে পারে, ক্যান নটটাও আসতে পারে। তাহলে আমাদের এই রুল 31টা শেষ হয়ে গেল। এখন আমরা পরের রুলে যাব। দেখো 32 রুলটা আমরা নিয়ে আসছি। প্রেজেন্ট পারফেক্ট ইজ ইন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন সাবঅর্ডিনেট ক্লজটা কি? ক্লজটা 3 ধরনের ক্লজ থাকে সাধারণত, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখো প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো পরাধীন বাক্য। প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে সাবঅর্ডিনেট ক্লজ।
এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু পরাধীন বাক্য, স্বাধীন বাক্য ছাড়া কিন্তু সে চলতে পারে না। যখন আমরা ক্লজগুলো করাই তখন তুমি সেই চ্যাপ্টারটা ভালো করে দেখলে ক্লজটা বুঝতে পারবা। এখন দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ক্যান, মে অথবা উইল থাকতে পারে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে হোয়েন অথবা আফটার, তারপরে সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতে হবে, এটাই কিন্তু আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা এক্সাম্পলগুলো নিয়ে নিই। নিলাম এক্সাম্পলগুলো, দেখো এখন একটা এক্সাম্পল দেখো, ইউ ক্যান গো টু স্লিপ। দেখো সাবজেক্ট ক্যান অথবা মে অথবা উইল, তারপরে ভার্ব, এখানে গো ভার্ব, এখানে ক্যান, সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব স্লিপ। টু স্লিপ এটা এক্সটেনশনের মধ্যে পড়ে, টু স্লিপ পুরোটাই। হোয়েন, দেখো হোয়েন, তারপরে সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যান্সারটা দেখো, ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন ইউ হ্যাভ, এই যে হ্যাভ হ্যাজ মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব 3 টেকেন, তারপরে অবজেক্ট ইয়োর ডিনার এক্সটেনশন। হ্যাঁ, তাহলে ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন ইউ হ্যাভ টেকেন ইয়োর ডিনার। তোমার রাতের খাবার খাওয়া হয়ে গেলে তুমি ঘুমোতে যেতে পারো, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল। 2 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, ইউ উইল রিটার্ন মি দ্য বুক। তুমি আমাকে বইটা ফেরত দিবা। দেখো উত্তরটা, ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার, এখানে আফটার আসছে, ইউ হ্যাভ ফিনিশ রিডিং ইট, এটা পড়া শেষ হয়ে গেলে তুমি সেটা ফেরত দিবা। ইউ সাবজেক্ট, হ্যাভ আছে, তারপরে ফিনিশড, ভার্ব 3 আছে, তারপরে এক্সটেনশন হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পলটা, রেজিনা উইল সুইম। রেজিনা সাঁতার কাটবে, তাহলে রেজিনা উইল সুইম আফটার শি হ্যাজ, শি আছে দেখে কিন্তু হ্যাজ বসলো। হ্যাঁ, শি হ্যাজ চেঞ্জড হার ড্রেস, তার ড্রেসটা পরিবর্তন করে তারপর সে সাঁতার কাটবে, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। এই স্ট্রাকচারটাও কিন্তু আমাদের এক্সাম্পল সহ হয়ে গেল। রুল 32 হয়ে গেল কিন্তু আমাদের। এটাও খুব যে কঠিন তা কিন্তু না। এরপরে আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। স্ট্রাকচারটা দেখো, 33 রুল। ইন কেস, যদি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, পাস্ট টেন্সেও হতে পারে। তারপরে ইন কেস, তারপরে প্রেজেন্ট টেন্সও হতে পারে, পাস্ট টেন্সও হতে পারে, এটা আর ফিউচার হবে না। তাহলে আমরা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলটা আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা দেখি কি বলছি। ইন কেস, যদি, দেখো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট হতে পারে, তারপরে ফিউচার হতে পারে, অথবা পাস্টও হতে পারে। তারপরে ইন কেস, তারপরে এটা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স হবে। এক্সাম্পল দেখলে আমাদের খুব সহজ হবে। আই উইল কাম টুমোরো, ইন কেস, দেখো ইন কেস, আমি আগামীকাল আসবো, এটা ফিউচারে আছে। সাবজেক্ট, তারপরে ফিউচার ইনডেফিনিট টেন্স আছে। আই উইল কাম টুমোরো ইন কেস, যদি জামাল ওয়ান্টস মি, জামাল যদি আমাকে চায় তাহলে আমি আগামীকাল আসবো। দেখছো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলো, এখানে প্রেজেন্টের কথা বলা হয়েছে, পাস্টও থাকতে পারে। এবার দেখো 2 নম্বরটা, আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম ইন কেস, আমি বাসায় থাকতে চাই যদি। অ্যান্সারটা দেখো, উত্তরটা দেখো, আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম ইন কেস হি কামস, সে যদি আসে তাহলে আমি বাসায় থাকবো। এটাও প্রেজেন্ট টেন্সে আছে, ইন কেজের পরে। আর ইন কেজের আগেরটা কিন্তু প্রেজেন্টে আছে, দেখো প্রেজেন্ট। 3 নাম্বার রুলটা আমরা দেখি, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, সে একটা ছাতা বহন করবে যদি। উত্তরটা কি আছে দেখো, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে সে একটা এই ছাতা নিয়ে যাবে সাথে করে। এরপরে দেখো 4 নম্বর রুলটা, এটা পাস্টটা আমরা আরেকটা বাড়তি রুলস দিয়েছি, যেহেতু এখানে পাস্ট টেন্স দিচ্ছি, এখানেও পাস্ট টেন্স দিচ্ছি। দেখো,
আই ওয়েটেড, এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট। এই যে দেখো, আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন, আমি ইন কেস যদি হি কেম, আমি অপেক্ষা করতাম যদি সে আসতো। হ্যাঁ, তাহলে এই পাস্টও থাকতে পারে, কম থাকে, তারপরও প্রথম সেন্টেন্সটা পাস্ট, তারপর ইন কেস পরের সেন্টেন্সটাও পাস্ট। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কিন্তু মোটামুটি। তাহলে আমরা শেষ করবো, এই তিনটে রুলই আজকে আমরা মানে তৈরি করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। হয়ে গেল আমাদের তিনটে রুল। এবার দু একটা কথা বলি, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল if you wish, if you think that it's a good channel, if you understand my teaching, if you can learn more from my channel, you can subscribe my channel, you can like my channel, and you can share my channel to your friends so that they can also be benefited. তারপরে তুমি একটা কাজ করতে পারো, বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা অলরেডি, দোজ হু আর অলরেডি হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই, এবং তাদেরকে বলি যে তোমরা মনোযোগ দিয়ে লেসনগুলো দেখবা, একা একা বসে দেখবা, খুব মনোযোগের সাথে দেখবা, আবার দেখার পরে, বোঝার পরে তোমরা সেটা আবার লিখবা, খাতায় চেক করবা, এবং কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেব। ঠিক আছে, আজকে আমরা শেষ করব, শেষের দিকে চলে এসেছি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Last of all, thank you again and see you next.